আমরা রসিকতা করে ইহাকেই বলে থাকি ন্যাকা চৈতন। আজ ববি হাকিমের কথা শুনে আমার মনে হলো ওর নামটা বদলে দিয়ে ন্যাকা চৈতন হাকিম রাখা উচিত। নইলে ন্যূনতম কাণ্ডজ্ঞান যার আছে সে কথা বলতে পারে যে অবৈধ বাড়ি নির্মাণ নাকি একটি সামাজিক ব্যাধি। তাহলে দারিদ্র কি, অপুষ্টি কি, অশিক্ষা কি, কুশিক্ষা কি, সামাজিক ব্যাধি বলতে কি বোঝায় সে সম্পর্কেই ববি হাকিমের সম্যক কোনো ধারণা নেই। সেটা নাও থাকতে পারে, কিন্তু পোকার ফেস্ট যখন একটা কলকাতা শহরের মতো শহরের মেয়র বলেন তিনি কিছুই করে উঠতে পারছেন না যাবতীয় সদিচ্ছা সত্ত্বেও, তখন আপনাদের কি মনে হয় আমি জানি না, আমার মনে হয় এই লোকটার বোধহয় চোখের চামড়াও নেই। আমি যদি মেয়র হয়ে এই শহরে অবৈধ নির্মাণের রমরমা ব্যবসাকে বন্ধ করতে না পারি, তাহলে রোজ নাটক করে আমার মেয়রের চেয়ারে, একদা যে চেয়ারে সুভাষচন্দ্র বসু বসেছিলেন, চিত্তরঞ্জন দাস বসেছিলেন, সেখানে বসতে যান কেন? কেনই বা এত নাটক করেন যে টেলিফোনে যা জানানোর এক্ষুনি মেয়রকে জানান, গোটা কলকাতা শহর জুড়ে হোর্ডিং দেন, আর যখনই কোনো বিপদ হয়, এমন বিপদ যে বিপদের সময় আপনার উচিত আপনার যারা সহকর্মী তাদের পাশে দাঁড়ানো এবং নিজের উপর দায়িত্ব নেওয়া, তখন আপনি কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টের অফিসারদের ঘাড়ে দোষ চাপিয়ে দিব্যি নিজের হাত তো ধুয়ে ফেলছেনই, এবং ওখানকার যে দুর্বৃত্ত কাউন্সিলর যে এই কয়েকদিন আগে 5 কোটি টাকা খরচা করে একটা বেন্টলি গাড়ি কিনেছে এবং সেই গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে অনেকগুলো ছবি তুলেছে, তাকে আড়াল করার জন্য আপনি বলির পাঠা করছেন বিল্ডিং ডিপার্টমেন্টের কয়েকজন মামুলি অফিসারকে। দেখুন, সত্যি কথাটা যা বলার সেটা শোভন চট্টোপাধ্যায় বলে দিয়েছে। শোভনকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই ধরনের ঘটনা সম্পর্কে তার প্রতিক্রিয়া কি, দেখলাম অকপটে শোভন স্বীকার করলো যে এইসব তল্লাটে আমাদের অফিসাররা ঢুকতেই পারে না। কেন গার্ডেন রিচ এলাকায় বা বন্দর এলাকায় এখন অবৈধ নির্মাণ একেবারে একটা পাইকারি ব্যবসার চেহারা নিয়েছে, সেটা শোভনের এই খুব গুরুত্বপূর্ণ মন্তব্যের মধ্যে নিহিত আছে। আপনাদের অনেকের মনে থাকতে পারে 2016 সালের ভোটের সময় পাকিস্তানের সবচাইতে বিশ্বাসযোগ্য জনপ্রিয় ইংরেজি কাগজ দ্য ডন, যেটা করাচি থেকে প্রকাশিত হয়, মোহাম্মদ আলী জিন্নার হাত দিয়ে যার প্রকাশ ঘটেছিল, সেই ডন ভোট দেখতে কলকাতায় এক মহিলা সাংবাদিককে পাঠিয়েছিল। তাকে নিয়ে গার্ডেন রিচ তল্লাটে ঘোরার সময় মুখ ফসকে হাকিম বলে ফেলেছিলেন যে ইট ইজ লাইক এ মিনি পাকিস্তান। তাই নিয়ে তখন বিস্তর জলগোলা হয়েছিল এবং সেই বিতর্ক থেকে বাঁচতে সাংবাদিকের ঘাড়ে দোষ চাপিয়ে ববি সেই যাত্রায় নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করেছিলেন। দেখুন, কোনো এক জায়গা যদি ধর্মীয় কারণে মিনি পাকিস্তানের মতো দেখায়, সেটাতে বিতর্ক করার লোক আমি নই। কেননা এটাই হচ্ছে একটা সামাজিক ব্যাধি যে আমাদের নগর জীবনে মুসলিমদের, আমরা হিন্দুরা আমাদের প্রতিবেশী করে তুলতে পারিনি, এবং সেই কারণেই তারা ঘেটোয়াইজড হতে হতে
কয়েকটি বিশেষ অঞ্চলে তারা বাধ্য হয় থাকতে। আজকে গার্ডেন রিচ এলাকায় ছবিটা যা, সেই একই ছবি আপনি পার্ক সার্কাসের বিভিন্ন এলাকায় দেখতে পাবেন, আপনি রাজাবাজারের বিভিন্ন তল্লাটে দেখতে পাবেন, এবং চেতলার মতো এসেনশিয়ালি একটা বাঙালি মধ্যবিত্ত হিন্দু পাড়ায় একজন মুসলিম নেতা বাড়ির পাশে মসজিদ বানিয়ে আবার দুর্গাপুজোর সময় মা দুর্গার আবাহন করে দিব্যি টিকে আছেন, এরম দৃষ্টান্ত সচরাচর আপনারা দেখতেই পাবেন না। মূল কথাটা হচ্ছে এই যে তল্লাট, সেটা মিনি পাকিস্তান কিনা আমি বলতে পারবো না, আর হয়ও যদি বয়েই গেল। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে এই বন্দর এলাকা চিরাচরিতভাবে কলকাতা শহরের দুর্বৃত্তদের মুক্ত মঞ্চ। আমার এখনো সেই বিভৎস হত্যাকাণ্ডের কথা মনে আছে, ডিসি বিনোদ মেহতার হত্যাকাণ্ড। আমি তখন আনন্দবাজার পত্রিকার কলকাতায় রিপোর্টিং বিভাগে কাজ করি। আমাদের জনাতিনেক রিপোর্টারের উপর দায়িত্ব পড়েছিল ওই তল্লাটে গিয়ে অনুসন্ধান করা, এবং যা আমরা জানতে পারলাম সেটা আমাদের মতো করে লিখে অরুণ বাগচির হাতে তুলে দেওয়া। অরুণ বাগচি আমাদের রিপোর্টের উপর বেস করে তিনি আনন্দবাজারে 3-4 কিস্তির একটা অন্তর্তদন্তমূলক প্রতিবেদন লিখেছিলেন আমাদের প্রতিবেদনের উপর নির্ভর করে। সেই সময় সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি ওই তল্লাটে তন্ন তন্ন করে ঘুরেছি। গার্ডেন রিচ পোস্ট অফিস এলাকা, গার্ডেন রিচ রোড, ওখানে আবার একটা রাস্তা আছে তার নাম কার্ল মার্কস সরণি, রামনগর লেন, সবজি মার্কেট, বাড়ি মসজিদ, পাহাড়পুর রোড, এসব আমি তন্ন তন্ন করে ঘুরেছিলাম। ঘুরে আমার ঠিক সেই অনুভূতি হয়েছিল যে অনুভূতি আমার 1993 সালে বম্বে ব্লাস্টের পরে দাউদ ইব্রাহিমের খাস তালুক মুম্বাইয়ের ডোংরি এলাকায় ঘুরতে গিয়ে মনে হয়েছিল। বাইরের কেউ ঢুকলেই সন্দিগ্ধ চোখে লোকজন দেখতে শুরু করে। গলি তোষ্য গলি ডিসি মেহতাকে যেভাবে চেস করে প্রথমে তাকে মেরে তার অঙ্গচ্ছেদ করে যেভাবে তাকে হত্যা করা হয়েছিল, এবং তাপস চৌধুরী বলে তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে সাব ইন্সপেক্টর ছিলেন তাকে পুড়িয়ে তাকে মেরে খড়ের গাদায় ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই গার্ডেন রিচ সেই গার্ডেন রিচই। আমার কথা হলো, ইদানিং আমরা বন্দর এলাকায় গ্যাং ওয়ার, অর্থাৎ দুর্বৃত্ত দলের সঙ্গে আরেকটা দুর্বৃত্ত দলের মারপিট, খুন খারাপি বিশেষ একটা শুনতে পাই না। তার কারণ অন্য কিছু নয়, বন্দর হিসেবে কলকাতা পোর্ট দিনকে দিন তার এতই গুরুত্ব হারাচ্ছে যে আগে যে যত কন্টেইনার, লক্ষ লক্ষ কন্টেইনার কলকাতা বিমানবন্দরে নামতো বিবিধ জিনিসপত্র নিয়ে, প্রধানত সেগুলো দখলদারি, সেগুলো নিয়েই ছিল গ্যাংওয়ারের প্রধান উপজীব্য। এখন যদি বন্দর মরে যায় তাহলে ডাল ভাতে তো টান পড়বেই। ডাল ভাতে যদি টান পড়ে তাহলে এই দুর্বৃত্তরা টাকা কামানোর বিকল্প উপায় তো খুঁজবেই, এবং সেই বিকল্প উপায়ের একটা হচ্ছে যেখানে সেখানে মর্জি মাফিক
কখনো প্রয়োজন হলে জলাজমি বুঝিয়ে, কখনো 3.5 ফিট চওড়া রাস্তার উপর, কখনো গায়ে গায়ে থাকা 2টি বহুতল তৈরি করে ফেলা চোখের নিমেষে। তাদের ডাল ভাতের তো সওয়াল, তারা করবেটা কি? মুশকিল হলো বাম জমানায় 1998 সালে আমার মনে আছে একবার কলকাতা পুলিশ তেড়ে ফুড়ে ওই বন্দর এলাকায় অভিযান চালিয়েছিল এই সমস্ত গ্যাংয়েদের সবক শেখাবে বলে। আমার এখনও বেশ ভালোই মনে আছে সেই সবের কথা। তখন আমি কলকাতাতে ছিলাম এবং আনন্দবাজার পত্রিকার দায়িত্বে ছিলাম। এখন প্রশ্ন হলো, তখন আমরা জানতাম একটা শব্দ খুব চালু ছিল, সেটাকে বলতো ডক মাফিয়া। দেখুন, যেখানে বন্দর তাকে কেন্দ্র করে মাফিয়ারা কারবার করবে, এটা মোটামুটি একটা পরিচিত সত্য। মুম্বাইয়ের ডক এলাকায় একদা যেসব মাস্তান রাজত্ব করে গেছে, তাদের কাছে এই গার্ডেন রিচ মেটিয়াপুরুজের ডনেরা তাদের পদসেবা করার যোগ্যও নয়, কিন্তু তবু আপনা মহল্লা মে কুত্তা ভি শের হতা হ্যায়। এখন একটা সময় ছিল যখন ক্লিয়ারিং এজেন্ট এবং বিবিধ শিল্প প্রতিষ্ঠান যাদের ওই পোর্ট এরিয়ায় কারবার ছিল, তাদেরকে ওই সময় এই মাফিয়াকে 20 কোটি টাকা দিতে হতো অ্যাজ প্রোটেকশন মানি, এবং না দিলে তাদের কি অবস্থা হতো সেটা আপনারা ভাবতেও পারবেন না। ভয়ে এই যে ক্লিয়ারিং এজেন্টস এবং ইন্ডাস্ট্রিয়াল হাউস, এরা কেউ পুলিশের কাছে কমপ্লেন পর্যন্ত জমা দিত না, কেননা জানতো যে একবার যদি এরা জানতে পারে আমি কমপ্লেন করেছি, তাহলে আমি আর আমার এই শখের প্রাণটি নিয়ে ওই এলাকা থেকে বাড়ি ফিরে আসতে পারবো না। এটাই ছিল ওই বন্দর এলাকার হকিকত। কিন্তু একদিন 1998 সালে, তখন আমার মনে আছে, তখন ডেপুটি কমিশনার ছিলেন জুলফিকার হাসান, ডাকাবুকো অফিসার। তিনি 1998 সালে একদিন ঠিক করলেন এনাফ ইজ এনাফ, এই বলে সিআইএসএফ থেকে একেবারে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে, তাদের সাহায্য নিয়ে এমন অভিযান চালিয়েছিলেন যে 9 জন পরিচিত দুষ্কৃতীকে ওই তল্লাট থেকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছিল। এছাড়াও ছুটকো ছাটকা গ্যাংওয়ার, এটা তো পোর্ট এরিয়ায় নিত্যনৈতিক কারবার ছিল। এবং আমার যতটুকু মনে আছে, সেই সব ডনেদের নামও ছিল চমৎকার। একজনের নাম ছিল সানোয়ার, তাকে ওই এলাকায় লোকে কাল্লু বলে জানতো। অন্যদিকে খাসিচোর রাজু বলেছিল তার আরেকটা পাল্টা গ্যাংয়ের লিডার। কাসাইয়া রাজু বলে তার ওই এলাকায় যথেষ্ট প্রতাপ ছিল। কোনো একটা সময় এই সানোয়ার এই কলকাতায় ধান্দাপানি করে খুব সুবিধা হচ্ছে না বলে হংকংয়ে চলে গিয়ে একটা রেস্টুরেন্টে কাজ নিয়েছিল। অচিরেই সে বুঝতে পারে হোম সুইট হোম ইজ দ্য বেস্ট প্লেস। সে ফিরে এসে দেখে যে এলাকার উপর সে দাদাগিরি করত, সেখানে খাসিচোর রাজু ঢুকে গেছে। তারপর দুই দলের মধ্যে যে ধরনের মারপিট হয়েছিল, তখনকার দিনের আপনারা যদি কাগজ ঘেঁটে দেখেন তাহলে বুঝবেন তার নেচারটা কি। তারপরে
এই 2000 মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন 2018 সালে হঠাৎ দেখা গেল ওই তল্লাটের একজন ইয়াং ক্রিমিনাল, যে হবু ডন হওয়ার জায়গায় ছিল, মাত্র 27 বছর বয়স, তার নাম ছিল মোহাম্মদ আকলিম খান। দেখা গেল সে তার নিজের এলাকায় কোনো একটা সংস্থার গোডাউনে তার গলার নলিটা কেটে লাশ ফেলে দিয়েছে কারা। সুতরাং এই যে ইন্টারমিটেন্ট গ্যাংওয়ার, ইন্টারমিটেন্ট ব্লাডশেড, এটা ওই এলাকার একটা পরিচিত চিত্র ছিল। ইদানিং যদি সেই ছবিটা আপাত দৃষ্টিতে বদলে গিয়ে থাকে, তাহলে সেটা এই দুর্বৃত্তরা সাধু হয়েছে বলে নয়, দুর্বৃত্তরা এখন নেতা হয়েছে বলে। একটা সময় ছিল যখন এইসব সানুমার ফানুয়ার, হাত কাটা কালিয়া, কান কাটা অমুক, এরা রাজনৈতিক নেতাদের পিছন পিছন ঘুরত, তাদের পদসেবা করত, যাতে তারা মোটামুটি সুখে স্বচ্ছন্দে তাদের কারবার চালিয়ে যেতে পারে। কালিমুদ্দিন শামসের মতো নেতা একসময় ওখানে কি করতেন আমরা সবাই তাই জানি। কিন্তু আগের সমস্ত জমানার সঙ্গে তৃণমূল কংগ্রেস জমানার তফাৎ হল, এখন যে অপরাধী বছরের পর বছর জেল কেটে বাইরে এসে একটা অবিশ্বাস্য মার্জিনে তল্লাটের কাউন্সিলর হয় এবং 5 কোটি টাকা খরচ করে একটা বেন্টলি গাড়ি কিনে তার সামনে পোজ দিয়ে নানা রকম ছবি তোলে, এবং মেয়র ওই ঘটনার বিবরণ দিতে গিয়ে নিজের দপ্তরের বিল্ডিং ডিপার্টমেন্টের অসহায় কয়েকজন কর্মচারীর ঘাড়ে দোষ চাপান, আর তাঁর একেবারে বিশ্বস্ত পার্শ্বচর কাউন্সিলর সাহেবের বিরুদ্ধে মুখও খোলেন না। তখন তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় এটা সামাজিক ব্যাধি নয়। তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা একটা দুর্বৃত্তায়নের আরেকটা দিক। সর্বত্র আপনারা যেখানে দেখবেন এই ধরনের কার্যকলাপ হচ্ছে, সেখানে তার পিছনে কিছু না কিছু দুর্বৃত্ত থাকে, কিন্তু তারা ফুলে ফেঁপে উঠছে প্রধানত রাজনৈতিক মদতে। এমনকি এই সব দুর্বৃত্তরা এখন রাজনীতিবিদের স্বীকৃতি পেয়ে খদ্দরের জামাকাপড় পরে দিব্যি তল্লাটে যা ইচ্ছে তাই করেছে। শোভন তো ঠিকই বলেছে, ওই 5 তলা বেআইনি বাড়িটি যে প্রমোটার বা যারা করছিল তাদের পিছনে কে ছিল সেটা এলাকাবাসী জানে না, এবং সেটা বোঝার জন্য ওই এলাকায় থাকারও কোনো প্রয়োজন হয় না। সুতরাং মিস্টার হাকিম, আপনি আর কিছু না পারুন, এই ধরনের একটা ট্র্যাজেডির পরে যে কোনো সংবেদনশীল মেয়রের উচিত হয় শোক যাপন করা, নয় কলজের জোর থাকলে ইস্তফা দিয়ে দেওয়া। সেই নৈতিকতা আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনি কেন, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার কাছ থেকে কোনোভাবে আমরা কোনো নৈতিক অবস্থান প্রত্যাশা করি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে এইভাবে সমাজ বিরোধীদের আশকারা দিতে 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 আপনি এমন একটা বিন্দুতে পৌঁছে যেতে পারেন যেখানে কিন্তু
sanguinary violence might become a reality today or tomorrow. এই যে কলকাতা পোর্টের যে বিধানসভা কেন্দ্রের যে ডেমোগ্রাফিক প্রোফাইল, সেটা যদি একবার দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এখানে থাকে কারা। মুসলিমরা প্রায় 52%, সেটা মুর্শিদাবাদেও আছে, মালদাতেও আছে, সেটা বড় কথা নয়। এই এলাকায় হিন্দু বলতে যারা থাকে তাদের বেশিরভাগ কিন্তু অবাঙালি হিন্দু। বর্ণ হিন্দু যেসব পরিবার ওই এলাকায় ছিল, ঘোষ, বোস, গুহ, মিত্র, রায়, এদের সংখ্যা কমতে কমতে এখন কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। আমি চাণক্যর একটা প্রোফাইল দেখছিলাম, যেখানে এই ক্যালকাটা পোর্টের কথা তারা লিখেছে তাদের ওয়েবসাইটে। সেখানে তারা তো অত কাস্টের জানে না। তারা বলছে মুসলিমদের সংখ্যা এখানে 51.8, এবং এই মুসলিমরা কিন্তু বাংলাভাষী মুসলিম নয়। এদের ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে বিহারি মুসলিম, কিয়দাংশে ইউপির মুসলিম। অন্যদিকে রায় আছে, রায় পদবীধারীর সংখ্যা কত? 1.7, ঘোষ 0.8, চৌধুরী 0.8, মণ্ডল 0.7, মল্লিক 0.6, পাল 0.4, সাহা 0.4, চক্রবর্তী 0.3, দত্ত 0.3। একজনের সংখ্যাও কিন্তু, একটি পদবীধারীর সংখ্যাও কিন্তু 1%ও নয়। আমি জানি, আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে 294টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয় যদি নিশ্চিত থাকে, তাহলে সেটা হলো এই কলকাতা পোর্ট কেন্দ্র। আমরা এটাও জানি ববি হাকিম এই কেন্দ্র থেকে উপর্যুপুরি 3 বার জিতেছেন। এবার এবং প্রত্যেকবার তার ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা একেবারে কি বলবো, একটা কোয়ান্টাম জাম্পের দিকে এগিয়ে আছে। 2016-তে তিনি 50-51% পেয়েছিলেন, 21-এ পেলেন 64% ভোট। কিন্তু সেখানে যখন পার্লামেন্টারি ইলেকশন হয়, পার্লামেন্ট ইলেকশনে এই কেন্দ্রটি আছে দক্ষিণ কলকাতায়। সেখানে কিন্তু বিজেপি 32% ভোট ইতিমধ্যে পেয়ে বসে আছে। অতএব আমার মনে হয় যে দেখুন, যা করেন সেটাকে সুগার কোট করার জন্য অযথা একটা দুর্বৃত্তদের সামাজিক ব্যাধি বলে চালাবেন না। আর আপনার নজরাধীন অবস্থায় এই যে ওই তল্লাটে বারোয়ারি হারে অবৈধ নির্মাণ হয়ে চলেছে, তাদের মাথারা সব আপনার লোক, হয় প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে। এখন দিনকাল আপনাদের পক্ষে, তাই পার পেয়ে যাচ্ছেন, চিরদিন কিন্তু পার পাবেন না। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।